4:15 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয়, আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। বল, কিছু বলবি? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বীরভূম জেলা দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে থাকত। কারণ ছিল মমতার করা নানা পাপ। বীরভূম জেলার গুরুত্ব মমতার কাছেও ছিল আলাদা, কারণ এই জেলার রামপুরহাটে আজও রয়েছে তার মামার বাড়ি। মমতার করা পাপের মধ্যে অন্যতম পাপ হলো নিজের ভাইঝি, মানে তার মামাতো দাদার মেয়েকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। যোগ্য লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করা হয়েছিল, তারা চোখের জল ফেলতে বাধ্য হয়েছিল। মমতার করা সেই পাপের ফল আজও ভোগ করতে হচ্ছে বীরভূমবাসীকে। কারণ কথাতেই রয়েছে, রাজার পাপে রাজ্য নষ্ট। মমতার রাজত্ব আর নেই, কিন্তু তার করা পাপগুলো কিন্তু রয়ে গেছে। নিজের মামার বাড়ির জেলা বীরভূমকে কিভাবে নষ্ট করেছেন পাপিষ্ট মমতা, সে নিয়েই আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। মমতার পাপের রাজত্বে বীরভূম জেলার রাজনৈতিক পরিবেশ, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং একের পর এক দুর্নীতি পুরো রাজ্যের সমাজ জীবনকে প্রভাবিত করেছিল। মমতার পাপ কাজকে ইমপ্লিমেন্ট করতেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে জেলায় তাঁর বাক্যই প্রশাসনিক এবং দলীয় নির্দেশের সমতুল্য হয়ে উঠেছিল। ক্ষমতায় এসেই পুলিশকে বোম মারতে নির্দেশ দিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল। মমতা বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়। আবার 1 বছর আগেই পুলিশের প্রয়াত মাকে, পুলিশের স্ত্রীকে গালাগালি করলো এই অনুব্রত মণ্ডল। ভাইরাল হলো সেই কল রেকর্ডিং। মমতার প্রত্যক্ষ মদতে পুলিশ অফিসারের ফোনও বাজেয়াপ্ত করা হলো। পাপ করত মমতা। বীরভূমে তার টুল বা ইনস্ট্রুমেন্ট ছিল অনুব্রত বা কাজলের মতো তৃণমূল নেতারা। রবিবার 16ই আগস্ট খবর এলো রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। এর দায় কার? এর উত্তর দর্শক বন্ধুদের ওপরেই ছাড়লাম। বীরভূমের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে শুধুই দেখি সন্ত্রাস, মমতার পাপ, বিরোধীকে খুন করা, ঘর ছাড়া করা, বোমাবাজি ইত্যাদি ইত্যাদি। মনে পড়ে 2018 সালের সেই পঞ্চায়েত নির্বাচন। জেলার রাজনীতিতে যে সন্ত্রাস করেছিল তৃণমূল, তার রাজ্য রাজনীতিতে আজও চর্চিত হয়। জাতীয় এবং রাজ্য স্তরের বিরোধী দলগুলির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতেই দেওয়া হয়নি। জেলা জুড়ে বিডিও অফিস এবং মহকুমা শাসক দপ্তরগুলির বাইরে বিরোধী প্রার্থীদের ওপর হামলা, হুমকি, নথিপত্র কেড়ে নেওয়ার মতো ভুরি ভুরি ঘটনা ঘটে। শুধু কি তাই, মহিলাদের চুলের মুঠি ধরে প্রকাশ্য রাস্তায় মারতে থাকে মমতার দলের কর্মীরা, হ্যাঁ পুরুষ কর্মীরা। এই পাপের দায় মমতা নেবে না। ফলস্বরূপ বীরভূম জেলা পরিষদের সমস্ত আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেবার জয়লাভ করে তৃণমূল, যা ভারতীয় গণতান্ত্রিক কাঠামোয় এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে আজও। 2019 সালে লোকসভা বা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও অনুব্রত মণ্ডলের নানাবিধ মন্তব্য, চড়াম চড়াম করে ঢাক বাজানো, গুড় বাতাসা খাওয়ানো এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছিল। বিরোধী কর্মী সমর্থকদের ওপর মিথ্যা মামলা দেওয়া, ভয় দেখানো এবং গ্রামের পর গ্রাম সামাজিক বয়কট করার অভিযোগ বীরভূমের পঞ্চায়েত এলাকাগুলোতে নিত্যদিনের প্রশাসনিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল। সাংবাদিকতার কাজে অনেক জায়গাতেই যেতে হয়। 2022 সালে বীরভূমের বিজেপির জেলা কার্যালয়ে পৌঁছে দেখলাম অসহায়ভাবে রয়েছেন 50 জনেরও বেশি। তারা সবাই ছিল ঘরছাড়া, পরিবার থেকে বিচ্ছিন্ন। 2026 সালে বিজেপি না জিতলে তারা আজও হয়তো ঘরে ফিরতে পারত না। এদের চোখের জলের অভিশাপ কি মমতার লাগবে না ভেবেছেন?
মমতা চাইলেই জেলার রাজনৈতিক সংস্কৃতি ফেরাতে পারতেন, যেমনটা বিজেপির আমলে বীরভূমের গেরুয়া শিবিরের নেতারা করেছেন। কিন্তু পাপ ছাড়া তো মমতা অন্য কিছু করবেন না। মানুষের মঙ্গল হবে বা মানুষের কল্যাণ হতে পারে এমন কাজ মমতা কখনো করেননি, আগামী দিনেও তিনি করবেন না। কেবল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারই নয়, বীরভূমের অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল সিন্ডিকেট রাজের তথ্য তদন্তকারী সংস্থাগুলির সুবাদে বারবার প্রকাশ্যে এসেছে। এখানেও একের পর এক পাপ করেছেন মমতা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জেলার অর্থনৈতিক সমীকরণ মূলত বালি এবং পাথর খাদানের উপর নির্ভর করে। ময়ূরাক্ষী, অজয় এবং কোপাই নদী অববাহিকা থেকে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের নিয়ম সম্পূর্ণ তোয়াক্কা না করে কোটি কোটি টাকার বেআইনি বালি উত্তোলনের অভিযোগ বহুদিনের। বালি খাদানের ইজারা, গাড়ি চলাচলের রয়্যালিটি এবং তোলাবাজির কোটি কোটি টাকা একটা সুনির্দিষ্ট চ্যানেল মারফত নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে মোহাম্মদবাজার, তারপরে রামপুরহাট কিংবা পাঁচামি এলাকার পাথর খাদান ও ক্রাসার শিল্পকে কেন্দ্র করেও একই ধরনের বেআইনি সাম্রাজ্য গড়ে উঠেছিল মমতা জমানায়। এই বিপুল পরিমাণ বেআইনি আয়ের বন্টন এবং এলাকা দখলকে কেন্দ্র করে অনুব্রত গোষ্ঠী এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যেকার দীর্ঘদিনের কোন্দল বহুবার রক্তক্ষয়ী রূপ নিয়েছে। নানুর, লাভপুর, পাড়ুই কিংবা কঙ্কালীতলা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে মুড়ি মুড়ি বোমাবাজি, গুলি চালনা, একাধিক দলীয় কর্মীর প্রাণহানি বীরভূমের রাজনীতিতে এক পরিচিত দৃশ্য হয়ে উঠেছিল। এই ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক কোন্দল এবং সিন্ডিকেট রাজের সবচেয়ে ভয়াবহ এবং নির্মম বহিঃপ্রকাশ ঘটে 2022 সালের 21শে মার্চ রাতে রামপুরহাটের বকটুই গ্রামে। বকটুইয়ের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় দাপুটের তৃণমূল নেতা ভাদু শেখকে রামপুরহাট মোড়ে বোমাবাজি করে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের পর প্রশাসনিক তৎপরতায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শুরু হয় নারকীয় প্রতিশোধের খেলা। সেই রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে বাইরে থেকে তালা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাড়িঘর। এই নৃশংস অগ্নিকাণ্ডে 10 জন নিরপরাধ মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা যান, যাদের মধ্যে একাধিক মহিলা এবং ছোট্ট শিশুও ছিল। এই বকটুই গণহত্যা সমগ্র দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপে এই ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই তাদের চার্জশিটে স্পষ্টভাবে জানায়, বালি পাথরের তোলাবাজির ভাগ বাটোয়ারা, বেআইনি ব্যবসার বন্টন এবং রাজনৈতিক আধিপত্য বজায় রাখার দ্বন্দ্বই এই গণহত্যার মূল কারণ ছিল। বকটুই কাণ্ডের রেস কাটতে না কাটতেই 2022 সালের 11ই আগস্ট আন্তর্জাতিক গরু পাচার মামলায় যুক্ত থাকা এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বোলপুরের নিচুপট্টির বাসভবন থেকে গ্রেফতার করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তছরূপের মামলায় গ্রেফতার করে এবং তাকে দিল্লির তিহার জেলে স্থানান্তরিত করা হয়। সিবিআই এবং ইডির পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর সমস্ত তথ্য সামনে আসে। সামান্য রাজনৈতিক কর্মী থেকে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের নামে বোলপুর এবং বীরভূম জুড়ে একাধিক রাইস মিল, বিঘা বিঘা দামি জমি, বিলাসবহুল গাড়ি এবং কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান মেলে। শুধু কি তাই, অনুব্রত মণ্ডলের যে দেহরক্ষী সেই সেহেগাল হোসেনের নামেও কোটি কোটি টাকার বেনামি সম্পত্তির হদিশ পাওয়া যায়, যা সরাসরি গরু পাচার এবং জেলার বেআইনি তোলাবাজি টাকার সাথে যুক্ত। মমতার এই বিপুল পাপের পরিণতি আজ সবার সামনে, নতুন করে আর বলার কিছু নেই। যে বিষাক্ত রাজনৈতিক সংস্কৃতি 1.5 দশক ধরে বীরভূমে তৈরি করা হয়েছিল, তার খেসারত আজকে গোটা বীরভূম জেলাকে দিতে হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম দিয়ে সাময়িক আধিপত্য বিস্তার করা গেলেও তা কখনো চিরস্থায়ী হয় না। সৎকর্মের শুভ ফল, অসৎকর্মের ভয়ঙ্কর ফল সবাইকে ভোগ করতে হবে, এর কোনো বিকল্প নেই। মমতাকেও ভোগ করতে হচ্ছে তার পাপের ফল, আগামী দিনেও ভোগ করতে হবে। 15 বছরের পাপের ফল এত সহজে মুছে ফেলা যাবে না। বীরভূমে মমতার একের পর এক পাপ কাজ নিয়ে আপনার কি মতামত? প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাপের ফলে সাধারণ মানুষের জীবন কি বিপর্যস্ত হয়েছে?
কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। সত্য তথ্য ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের এমন নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।